আমার পার্সেল ডেলিভারি হয়েছে হলো 2033টা, মানে 2000 পার্সেল গেলে আমার 138টা মাত্র ক্যান্সেল আসছে বা রিটার্ন আসছে বা নেয় নাই। ঠিক আছে, এটা কিন্তু খুবই কম। 2550 এইটা কোনো কমিউনিকেশনের সিস্টেম? কাস্টমার কিনবে কি কিনবে না, কাস্টমাররা ডিসিশন মেক করবে কি করবে না, এটা টোটালি আপনাদের হাতে। সেলস আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর কখনো ডিপেন্ড করবে না। প্রাইস জিজ্ঞাসা করলে শুধুমাত্র প্রাইসটা বলে দিলাম, এটা কোনো ভালো কমিউনিকেশনের ধরন না। যে হেল্পিং মাইন্ডসেটটা থাকতে হবে, নট জাস্ট সেল। আপনি এটা নেন, আপনি এটা নিলে এটা পাবেন, এটা পাবেন। 100 জনের মধ্যে 100 জন না নিলেও অ্যাটলিস্ট আপনার 50% এভাবে কনভার্ট হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে কোনো ক্লায়েন্ট কনভার্ট হচ্ছে না, তখন তাকে কিন্তু। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের সবার মেসেজগুলোই পড়ছি, আমার পক্ষে যতগুলো পড়া সম্ভব হয়েছে। তো এখানে আসলে আপনাদের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে। ঠিক আছে? তো এখন বিষয়টা দেখেন যে মানুষের লাইফে কিন্তু আসলে কমিউনিকেশনের মাধ্যমে সবকিছু হয়। শুধু সেলস জি। না। লাইক একজন বাচ্চা কিন্তু তার মাকে ইমোশন দেখিয়ে সে আরকি খাবার খায়। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলস। এটা কি হয়? কমিউনিকেশনের মাধ্যমে হয়। ঠিক আছে? ইভেন একটা সংসারও ভেঙে যায় কমিউনিকেশনের কারণে। আবার সেটা জোড়াও লাগে কমিউনিকেশনের কারণে। দ্যাট মিনস কমিউনিকেশনটা আমাদের লাইফে কিন্তু খুব বেশি ইমপ্যাক্টফুল। এটা শুধু যে বিজনেসের জন্য, অ্যাকচুয়ালি এটা মোটেও নট লাইক দ্যাট। ঠিক আছে? সো এই সেলস আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন, একটা বিজনেসের মূল জিনিস কিন্তু সেল। সেল ছাড়া আসলে কোনো বিজনেসে টিকতে পারবে না। যেমন রাইট নাও লিখন ভাই কিন্তু আ এই বিজনেসে পার ডে $100 মতো অ্যাড চালাচ্ছেন। ঠিক আছে? ইভেন উনি কিন্তু শুরু করছিলেন খুব কম বাজেট দিয়ে। যারা শুরু থেকে ছিলেন, ভালো রিপ্লাই করেছেন, যথেষ্ট ভালোভাবে করেছেন বলেই এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে। বাট তারপরও আসলে আমাদের মানুষ হিসেবে আমরা কিছু ভুল করে থাকি, যেটা আসলে খুবই স্বাভাবিক বিষয়, এবং আমরা এই ভুলগুলো থেকে আরকি আ শুধরে নেব বা এই বিষয়গুলো ফিক্স করব। তো আমি নিজে যেই বিষয়গুলো আপনাদের যে প্রবলেম গুলো ফেস করছেন যেটা দেখলাম সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। পাশাপাশি কিছু জিনিস না বোঝা বা রাইট একটা মাইন্ডসেট না থাকা। যেটার কারণে আপনারা বলছেন যে কাস্টমাররা আসলে প্রাইস জিজ্ঞাসা করে এবং চলে যায়। এখানে আসলে আ আমাদেরও আসলে অনেক কিছু করার থাকে। তো কি বিষয়গুলো করার থাকে? সো এইগুলোই আসলে আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেন আসলে আপনাদের আসলে এই জিনিসটার গ্যাপটা দূর হয় এবং ভালো একটা সেল আপনারা জেনারেট করতে পারেন। তো সংক্ষেপে যদি আমার পরিচয় দেই, আমি একজন বিজনেস কোচ অ্যান্ড কনসালটেন্ট। গত ৫ বছরে আমি আলহামদুলিল্লাহ শত, শত বিজনেসকে তাদের কোটি টাকার রেভিনিউ জেনারেট করে দিতে সক্ষম হয়েছি। তো এই হচ্ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। সো আমি মূল সেশনে চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে অনেক সময় দেখবেন যে অনেক বিজনেসের প্রোডাক্ট খারাপ কিন্তু আসলে তাদের সেল ভালো। ঠিক আছে? কারণ হচ্ছে তারা হয়তোবা তাদের কমিউনিকেশনটা ভালো রাখছে, বা তারা কনটেন্টে হোক বা কাস্টমারদেরকে ফোন কলে হোক, তাদের কমিউনিকেশনটা আরকি ঠিকঠাক ছিল, বা কনটেন্টের মাধ্যমে তারা কোনো না কোনোভাবে কাস্টমারদেরকে মাইন্ড ট্রিগার করে ফেলছে যে তোমাকে এটা নিতেই হবে। না নিলে এটা তোমার লাইফে বড় একটা লস হয়ে যাবে আরকি। ঠিক আছে? যেটা আসলে আমাদের টোটালি এটা আমাদের কন্ট্রোলে কমিউনিকেশনটা। আর কাস্টমার নিবে কি নিবে না এটা কিন্তু আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যদি কমিউনিকেশনটা সঠিকভাবে করতে পারি বা তাদেরকে বুঝাতে পারি, সো আমার মনে হয় যে এটা, মনে হয় না, এটা প্র্যাকটিক্যালি প্রুভেন সিস্টেম যে তারা আসলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? সো এইজন্যে আসলে অনেক সময় অনেক প্রোডাক্ট খারাপ হওয়ার কারণে সেল কমে না। কমিউনিকেশনটা দুর্বল হওয়ার কারণে আসলে এটা আমাদের সেলটা কমে যায়। যেটা আমি এক্সাম্পল দিলাম যে কমিউনিকেশনের মাধ্যমে বিচার হয়, দরবার হয়, ইভেন সংসার ভাঙে, সংসার জোড়া লাগে। ইভেন পৃথিবীতে সবকিছুই হয় থ্রু কমিউনিকেশন। সো কমিউনিকেশন স্কিলটা এতটুকু পাওয়ারফুল। এটা শুধুমাত্র যে আপনার এই জিনিসগুলো যে শিখছেন, আপনারা কিন্তু আসলে শুধুমাত্র যে বিজনেসে এপ্লাই করবেন বা এজ এ কাস্টমার সাপোর্ট টিম হিসেবে কাজ করবেন, নট লাইক দ্যাট। এটা আপনাদের লাইফের যেকোনো সেক্টরে কাজে লাগবে। সেলস জিনিসটা এমন জিনিস যেটা আসলে পৃথিবীর সব জায়গায় আসলে কাজে লাগে। এবং আপনি যদি এই স্কিলটা আয়ত্ত করতে পারেন, আপনার লাইফে আসলে কখনোই মানে পিছায়া থাকতে হবে না। সো আশা করি এই সেশনটা সবাই মনোযোগ দিয়ে করবেন এবং পারলে খাতা কলম নিয়ে বসেন। এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ইমপ্লিমেন্টেশন এর সময়। তো ফার্স্ট অফ অল, ফর অ্যান এক্সাম্পল, কাস্টমার যখন মেসেজ দেয়, তখন আসলে আ অনেকেই দেখা যাচ্ছে যে সামটাইমস আমি যেটা দেখেছি, সবসময় না, অনেকে লেট রেসপন্স করেন। এটা একটা দিক। কারণ হচ্ছে যে কাস্টমারদেরকে যখন আপনারা কমিউনিকেশন করছেন, ২ থেকে ৩ মিনিট কমিউনিকেশন গ্যাপ মানে হচ্ছে আপনাদের কাছে যে কাস্টমারটা আসলো সেটা অন্যান্য কম্পিটিটরদের কাছে চলে গেল আরকি। ঠিক আছে? কারণ অ্যাডভার্টাইজিং কিন্তু শাড়ির অ্যাডভার্টাইজিং আমরা শুধুমাত্র একাই করছি না। শত, শত শাড়ির বিজনেস আছে যারা অ্যাডভার্টাইজিং করছে বা করছে। সো এখানে মূল বিষয়টা হচ্ছে কাস্টমার যেখানে আসলে দ্রুত একটা রিলায়েবিলিটি পাবে বা ভালো একটা সাপোর্ট পাবে, সেখানে কিন্তু আসলে তারা দ্রুত কনভার্ট হয়ে যাবে। ওকে? সো এই লেট রেসপন্সটা স্কিপ করতে হবে আল্টিমেটলি। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু প্রাইসটা ইনবক্সে অনেকেই বলে দেন। যেমন লাইক কাস্টমাররা মেসেজ এই দিল যে, মেয়েরা মিউট করো।
হ্যাঁ, হ্যাঁ, কেউ মিউট করেন। কার এখানে শব্দ হচ্ছে? দেন হচ্ছে প্রাইস। প্রাইসিং এর যে বিষয়টা আমরা দেখলাম যে মেক্সিমাম রিপ্লাই গুলো হচ্ছে এইভাবে যে একজন কাস্টমার জিজ্ঞাসা করলো, "দাম কত?" বা ছবিটা দিল। বা আপনারা জিজ্ঞাসা করলেন যে, "স্যার অথবা ম্যাম আপনি কোন শাড়িটা নিতে চাচ্ছেন? একটু স্ক্রিনশট দেন প্লিজ।" তো স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা যখন শুধুমাত্র প্রাইসটা বলে দিচ্ছেন, সো এটা কিন্তু আসলে একটা বড় ভুল। ঠিক আছে? এটা মারাত্মক একটা ভুল যেটা আমি বলে শেষ করতে পারব না। কিভাবে ভুল এটা আমি আ একটু পরে আপনাদের সব ডিসকাস করে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল কানেকশন বিল্ড না করা। আচ্ছা আমি মোবাইলটা সাইলেন্ট করি। ফার্স্ট অফ অল মানুষ কিন্তু কোনো কিছু তার বিবেক দিয়ে আসলে ওইভাবে খুব একটা জাজ করে না। সবথেকে বেশি ম্যাটার করে হচ্ছে তার ইমোশন। ডেফিনিটলি সে তার পকেট থেকে টাকা বের করছে, এখানে তার বিবেক কাজে লাগবে। বাট সবথেকে মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে বিবেকের থেকে আবেগ। ঠিক আছে? সো এই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কিন্তু মানুষের ইমোশনটা বেশি কাজ করে। ইমোশনালি যেটা মানুষরা ফেস করে আরকি। ফর এন এক্সাম্পল শাড়ি মানুষ কেন কেনে? এটার কোর ফান্ডামেন্টালটা কি? শুধুমাত্র কি একটা ড্রেস হিসেবে? ড্রেস তো আসলে সবাই পরে। সে একটা সুন্দর শাড়ি দেখছে, সে হয়তোবা ফিল করছে যে এটা পরে আমাকে অমুক নায়িকার মতো লাগবে বা এটা পড়লে আমাকে খুব ভালো লাগবে। সো এই জিনিসগুলা যদি আপনারা আসলে আ করতে পারেন, এপ্লাই করতে পারেন, তখন কিন্তু আপনার আসলে খুব দ্রুত কনভার্ট হয়ে যাবে সেই কাস্টমারটা। তুলনামূলকভাবে যারা কাস্টমাররা কনভার্ট হবে না সেখানে। ফর এন এক্সাম্পল যখন আপনারা প্রাইস বলছেন ইনবক্সে, তখন কিন্তু আসলে সে সেটা প্রাইসটা জানলো। কিন্তু আপনি যদি তাকে এভাবে ইমোশনালি বলেন যে, "ম্যাম আপনার গায়ের রঙের সাথে তো আসলে এই কালার শাড়িটা যাচ্ছে। এটা যদি আপনি পড়েন আপনাকে পুরা নায়িকা লাগবে।" আপনি এটা সরাসরি বলার দরকার নেই আপনাকে নায়িকা লাগবে। বাট আপনি যদি এভাবে বোঝান, আপনি যদি এটা পড়েন আপনাকে খুব এলিগেন্ট লাগবে। এটা খুবই প্রিমিয়াম। তো এই ২ টা বিষয় কিন্তু ভিন্ন। ঠিক আছে? শুধুমাত্র প্রাইস বলে দেয়া আর ইমোশনালি একটু ট্রিগার করা। তো এটা গেল একটা বিষয় যে ইমোশনাল কানেক্ট বিল্ড না করার বিষয়টা। দেন হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করা। যখন আপনি দেখবেন যে কোনো ক্লায়েন্ট লাইক কনভার্ট হচ্ছে না, তখন তাকে কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। যে আর্জেন্সি বিভিন্নভাবে ক্রিয়েট করা যায়। যেমন হচ্ছে, "ম্যাম আমাদের আসলে প্রোডাকশন এই শাড়িটা তো খুব কম প্রোডাকশন হয়েছে, স্টকে খুবই কম। আমাদের খুবই লিমিটেড স্টক আছে, এটা শেষ হয়ে যাওয়ার পথে।" কারণ এটা হিউজ ডিমান্ড মার্কেটে। তো আর্জেন্সি তাদেরকেই ক্রিয়েট করবেন যারা মেসেজ দিয়েছে কিংবা আপনি ফলো আপ এ দিচ্ছেন বা যারা চিন্তা ভাবনা করতেছে নিবে কি নিবে না বা পরে নিবে। ঠিক আছে? তাদেরকে আপনারা আর্জেন্সি ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট সেশনে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আমাদের লেট রেসপন্সটা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রাইস জিজ্ঞাসা করলে শুধুমাত্র প্রাইসটা বলে দিলাম এটা কোনো ভালো কমিউনিকেশনের ধরন না। ঠিক আছে? প্রাইস এটা সবাই আসলে বলে দেয়। তো আপনাদের এই বিজনেসের ক্ষেত্রে আমি যেটা দেখেছি মেক্সিমাম ক্ষেত্রে সবগুলো কি ২৫৫০, ৩,০০০, ৳৫,০০০ তারপর কাস্টমার নিবে কি নিবে না তার কোনো খবর নাই। এর মধ্যে ফলো আপ সিস্টেমের গ্যাপ তো আছেই। তো মোটামুটি এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন আর্জেন্সি ক্রিয়েশন দেন হচ্ছে আপনার ইমোশনালি কানেকশন যেটা বিল্ড করা, ইমোশনালি ট্রিগার করা মানুষকে, একটু ফার্স্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করা। তো এগুলো সলভ করলে আমার মনে হয় যে আপনাদের সেল আরো কয়েক গুণ বেড়ে যাবে এবং এটা বাড়তে অলরেডি বাধ্য। ঠিক আছে? তো এইজন্য আমি এখানে লিখেছি যে কাস্টমাররা শুধুমাত্র কোনো প্রোডাক্ট কিনে না। ঠিক আছে? প্রোডাক্টের বিহাইন্ড এ যে জিনিসটা থাকে মানুষরা আসলে সেটা কিনে। তো এইজন্যই দেখবেন যে মানুষদেরকে তাদের ফেভারিট সেলিব্রিটিদেরকে দিয়ে বিজ্ঞাপন করায়। মানুষরা আসলে ইমোশনে টার্গেট করে যে তুমি যদি এটা পড়ো তার মতো তুমি হইতে পারবা বা তোমাকে এরকম এলিগ্যান্ট লাগবে। সো ফার্স্ট অফ অল এটা মাইন্ডসেটে এটা ঢুকিয়ে রাখেন যে মানুষ কোনো প্রোডাক্ট কিনে না। মানুষ কিনে হচ্ছে তার ফিলিং থেকে বা আবেগ থেকে। ঠিক আছে? এবং এই শাড়ির জায়গাটাতে কিন্তু মানুষের এই ফিলিংটা আসলে ইম্পোর্টেন্ট যে এটা পরে তাকে কেমন লাগবে, তার গায়ের রঙের সাথে এগুলো যাবে কিনা। ঠিক আছে? তো আপনাদেরকে এখন কোয়েশ্চেন করি যে আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম যে কাস্টমারদেরকে ইমোশনালি ট্রিগার করা, আ আ ফার্স্ট এবং লেট রেসপন্স এর বিষয়ে আমি কিছু বলছি না এখন। দেন হচ্ছে যে শুধুমাত্র প্রাইসের ঊর্ধ্বে গিয়ে কিছু বলা। ঠিক আছে? এবং আপনার আ লাইক ইমোশনালি যে ট্রিগার এর কথা বললাম এটা আপনারা কয়জন করেন? একটু বলেন তো? ভাইয়া সবসময় তো এভাবে বলা হয় না। বাট যারা একটু রেসপন্স করে তাদের আমরা যতটুকু সম্ভব মানে করার ট্রাই করি। ওকে, ওকে। রিয়া আপু? জি ভাইয়া। আ তো আপু যেটা বলল সবসময় তো আসলে এভাবে কমিউনিকেট হয় না। কিন্তু হুম, হুম। ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইসটা বলা পর্যন্ত যদি উনি নিতে চায়, কাস্টমার যদি নেওয়ার আগ্রহ দেখায় সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ তাদের সময় দেই কিংবা যথেষ্ট পরিমাণ কমিউনিকেশন ভালো রাখার চেষ্টা করি। হুম, হুম, ট্রাই করেন। বাট এগুলো আসলে মাস্ট। আমি যেটা দেখলাম যে আপনারা শুধুমাত্র প্রাইস বলেন, দেন আসলে মোটামুটি একটা ফলো আপ সিস্টেম রাখেন। দ্যাটস গুড। বাট আপনাদের ফলো আপ এও কিছু গ্যাপ আছে। ঠিক আছে? শুধুমাত্র প্রাইসটা আসলে আমি যদি এখন ইনবক্স ওপেন করি গত প্রিভিয়াস ২-১ ঘন্টার রিপ্লাই যদি দেখি বা ২-৩ দিনের দেখি আমি মেক্সিমাম দেখেছি যে শুধু প্রাইসের রিপ্লাই দেয়া।
বাট ইমোশনালি ট্রিগার খুব কম করা হয়েছে। ঠিক আছে? ১০০ টা রিপ্লাইয়ের মধ্যে আমি একটাও পাইনি যে এভাবে ইমোশনালি ট্রিগার করা হয়েছে। তো এগুলো আসলে মোস্ট ইম্পোর্টেন্ট থিংস। আপনারা এগুলো নোট করে রাখেন এবং নেক্সট রিপ্লাই আশা করি আপনারা এই বিষয়গুলো ফিক্স করবেন। যেমন মেসেজ কিন্তু $১০০ পার ডে এডে কম আসে না। ১ মিনিটে হুটহাট মেসেজ আসতে থাকে যেটা আমি দেখেছি রিপ্লাই দেওয়ার সময়। তো যখন যেহেতু ৪ জন আছেন, যদি দিনে ১২ ঘন্টা ২ জন করেন, রাতে ১২ ঘন্টা ২ জন করেন ফর অ্যান এক্সাম্পল। তো ২ ভাগে যদি ডিউটিটা শিফট করা হয়, ২ জনেরও যদি প্যারা হয়ে যায়, তো এই বিষয়টা কিন্তু আপনাদের তাই মাস্ট লিখন ভাইয়াকে জানানো উচিত যে, আমাদের ২ জনের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঠিকভাবে নিয়ম মেনে কমিউনিকেশন করতে পারতেছি না। কাস্টমাররা আমাদের হাত থেকে চলে যাচ্ছে। ঠিক আছে? ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছি। সিউর। তো আমরা যে ৪ জন আছি, তো একেক সময় দেখা যায় যে সবাই অনলাইনে থাকি, আবার একেক সময় দেখা যায় যে বেশিরভাগ বিজি থাকার কারণে সবাই অফলাইন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যে এটা কি টাইম মেইনটেইন করে নিব যে আ আমরা এত টাইমের মধ্যে করলাম, বা আর ২ জন এত টাইমের মধ্যে থাকলো, এটা কি করব নাকি? এটার একটা সলিউশন চাচ্ছি ভাইয়া। ওকে। দেখা যায় যে অনলাইনে যখন ২ জন বা ৩ জন থাকি, দেখা যায় মেসেজ গুলা তো সবার ফোনেই যায়, তাই তো? হুম, হুম। তো সবাই হচ্ছে দেখা যায় আমি একটা রিপ্লাই করলাম, তো অন্যজনও সেম আইডিতে গিয়ে সেম কাস্টমারকে সাথে রিপ্লাইটা করলো। তাহলে তো ২ টা মেসেজ একসাথে চলে গেল, ডেলিভারি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে তো কাস্টমার তো একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, তাই না? তো বুঝতে এটার পেরেছি। কি সলিউশন? তার মানে আপনার কোয়েশ্চেন ২ টা যে, যখন একটু আপনি বিজি হয়ে যাবেন তখন আরেকজন কিভাবে দিবে? বা একজন মানুষ ২ বার রিপ্লাই হয়ে যাচ্ছে এটা, তাই তো? হ্যাঁ। ফার্স্ট কোয়েশ্চেনটা ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল আমরা মানুষ, যেহেতু আমরা রোবট না। আমাদের যেকোনো কাজে আর্জেন্সি পড়তেই পারে। সেটা হতে পারে খাওয়ার সময়, হতে পারে জরুরি কোনো কাজ। তো সেই ক্ষেত্রে দুপুরের লাইক ১ ঘন্টা ব্রেক এটা নেয়াই যায়। ঠিক আছে? বা এছাড়া যে বিষয়টা সেটা হচ্ছে লাইক এটার সলিউশন হচ্ছে এটা যে, আপনি ফর অ্যান এক্সাম্পল আ রিয়া আপু এবং রোজ হয়তোবা রোজ আপু ২ জন একসাথে ডিউটি করছেন। এখন ফর অ্যান জি। এক্সাম্পল দুপুরবেলায় আপনার খাওয়ার সময় হইছে, আপনি খেতে যাবেন। তখন আর রোজ আপু বিষয়টা দেখলো, কিংবা রোজ আপু যখন খাবার খেতে যাবে তখন আপনি হ্যান্ডেল করলেন। এইভাবে আরকি টিমটা ম্যানেজ করে চলতে হবে আরকি। এই গেল বিষয়। আরেকটা হচ্ছে হ্যাঁ, যে, আমি এটা ওদের বলছি যে হ্যাঁ, এটা নিয়ে আজকে কথা বলতে চাইছি। ঠিক হুম, আছে? হুম, তার আগে আরকি আপনারে এড করে হুম, ওদের একটু নিলাম। এডভাইস দেওয়া হইতেছে আরকি। ওকে, ঠিক আছে? যে ওরা যাতে কমিউনিকেশন করে জিনিসটা ম্যানেজ করে নেয়। কারণ ওদের একেকজনের যেমন ওই যে মাহবুবা যে আছে, ও হুম, হলো মানে পড়াশোনা করতেছে, হুম, প্লাস নার্সের ওর ডিউটি করতে হয়। ঠিক আচ্ছা, আছে? দেখা গেছে ওর ডিউটি দেখা গেছে একদিন দিনে হলে একদিন রাতে দেয়। হুম, ঠিক আছে? এটা একটা প্রবলেম আছে। ঠিক হুম, আছে? সো আমি মনে করি যে আসলে ওদের নিজেদের আমি একটা টাইম শিডিউল দিয়ে দিলাম। হুম, হুম, দেখা গেছে ওইভাবে আসলে হবে না বা পড়বে না ওদের সাথে। রাইট। তো এইজন্য ওদের মধ্যে কথা বলে কমিউনিকেশন করে যদি করতে পারে আমার মনে হয় যে সেটা বেটার হয়। এক্সাক্টলি টিমের যে কোলাবোরেশন এর বিষয়টা সবার সাথে হ্যাঁ। যদি, টিম হ্যাঁ, কোলাবোরেশন যদি ওরা করতে পারে যে হ্যাঁ, আমি এই টাইমটা ফ্রি নাই, তুমি একটু এই টাইমটা আমাকে ব্যাকআপ দিয়ে দাও। ঠিক আছে? রাইট। সো যেহেতু আপনারা বিজনেসের একটা মেইন রোল প্লে করতেছেন, ঠিক আছে? আমি যেহেতু বিজনেসের কনসালটেশন দিচ্ছি এবং মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখছি, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বোঝাচ্ছি। আসলে মেক্সিমাম বিজনেসগুলো ফেল করে সেলস অ্যান্ড কমিউনিকেশন এ দুর্বল থাকার কারণে। পাশাপাশি টিম ম্যানেজমেন্ট এর বিষয়টা না থাকার কারণে। তো যেমন আমি আপনাদের নিয়ে এটা সেশন করতেছি, একটা মিটিং করতেছি। এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। আপনারা ট্রেন হচ্ছেন, আপনারা সামনে আরো বেশি ভালো করবেন। এখনকার পারফরম্যান্স এর তুলনায় সেলও এর কারণে বাড়বে। তো উল্টো যদি এই মিটিংটা না হইতো বা আপনারা যদি একে অপরের সাথে কোলাবোরেশন টা না করেন, তো এভাবে কিন্তু আসলে একটা সময় দেখা যাবে যে সেলসটা ড্রপ করবে আল্টিমেটলি। ঠিক আছে? আর আপনারা যে কমিউনিকেশনটা বা কোলাবোরেশনটা করবেন টিম আ আকারে, সো এটাও কিন্তু আসলে একটা কমিউনিকেশনের মাধ্যমেই হবে। ওকে? সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো এই হচ্ছিল বিষয় আরকি। আচ্ছা, 2nd যে আপনার কোয়েশ্চেনটা ছিল রিয়া আপুর, সেটা হচ্ছে যে, যখন অনেকগুলো মেসেজ আসে তখন কে রিপ্লাই দিবে আ এই বিষয়টা। তো এখানে আসলে অনেকগুলো টুলস আছে, অটোমেশন টুলস, যেগুলো মেটা বিজনেস সুটে কানেক্ট করে দিলে যখন ২-৩ জন একসাথে থাকবেন, ডিউটি বলতে মেসেজ কে দিবে সেটা ও ডিফাইন করে দিবে যে ওর কাছে মেসেজ যাবে, ওর কাছে একবার মেসেজ যাবে। সো এই টুলসটা আমি দিয়ে দেবনি গ্রুপে, যেটার মাধ্যমে আপনারা করতে পারবেন। আমি এটাই হচ্ছে সলিউশনটা চাচ্ছিলাম যে দেখা হুম, যায় ২ জনের সবার ফোনেই তো মেসেজ গুলো আসে। তো সবাই দেখা যায় ২ জন থাকলে ২ জনই একসাথে রিপ্লাইটা করা হয়। একটা কাস্টমার তো উনি তো বিব্রত বোধ করবে। হুম। সেক্ষেত্রে যদি এই রুলসটা আপনি দিয়ে দেন তাহলে ভালো হয়। সো এটা হচ্ছে টুলস এর বিষয়গুলো। সেই টুলসটা আমি দিয়ে দেবনি। তো আরেকটা বিষয় হচ্ছে যে, এটারই সলিউশন সেটা হচ্ছে, আপনারা যখন মেসেজ আসে, তখন মেসেজ একদম একজন সেন্ড করলো। সেন্ড করলে কিন্তু এটা দেখা যায় যে এই মেসেজটা সেন্ড হইছে। রাইট?
জি, জি। সো ওইখানে আপনি আর যাবেন না। এখানে কেউ সিন করছে মানে সে এটা রিপ্লাই দিবে। এবং যে সিন করছে তাকে মাস্ট এটা রিপ্লাই দিতে হবে। ঠিক আছে? যে সিন করবে। তো এটা একটা জি। সলিউশন। আপনি আনরিড গুলো দিতে থাকবেন। এটা ইজি সলিউশন ছিল। আশা করি ক্লিয়ার, রাইট? তারপরে তো এটাও বলে দিছি যে ওরা হলো যে সিম করবে, সিম করার সাথে, সাথে নিজের নামে অ্যাসাইন করে নিবে। তো নিজের নামে অ্যাসাইন করে নিলে যে অ্যাসাইন তো শো করবে সবারটাই যে ও অ্যাসাইন করছে বা হুম, ও হুম। দেখতাছে, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যান্ডেল হ্যাঁ। করতেছে। রাইট, রাইট। ঠিক আছে? অ্যাসাইন করার বিষয়টা মাস্ট, এজন্য আমি রাখতে বলছি। হুম, হুম, হুম। ঠিক আছে? যে অ্যাসাইন অ্যাসাইন করে, করে করলে হ্যাঁ, জিনিসটা সুবিধা হবে। তাহলে আর কেউ দেখবে না বা টুকবে না। রাইট, রাইট। অ্যাসাইন করে নিবেন আপনারা। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হইলো যে কিভাবে এই বিষয়গুলো ম্যানেজ করবেন। ওকে? আপাতত কারোর কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, জি এক্সকিউজ ভাইয়া। মি। অ্যাসাইন করা হয় কিন্তু অনেকে দেখা যায় যে ওইটাতেই যে আবার রিপ্লাই দিতেছে। এখন এটা কিভাবে থামাবো? অ্যাসাইন করা হয় বাট ২ জন ওইটার মধ্যে রিপ্লাই দিচ্ছে, এটা? হ্যাঁ, হ্যাঁ। তো এটা হুম, আসলে এটা দেখতে হবে যে কে অ্যাসাইন হইলো না হইলো। এখানে তো আমার মনে হয় যে মেটা বিজনেস সুটে দেখা যায় যে কে অ্যাসাইন হইছে, রাইট? জি, জি। তো আপনারা একটু সাবধানে মেসেজ করেন তাহলে, এটাই হবে। অথবা যখন কেউ একজন মেসেজ সিন করবেন, সে যেই কাজই করুক তার মেসেজের রিপ্লাই দিয়ে উঠতে হবে। তাহলে সে আর ওইখানে ওই সিন করা মেসেজে যাবে না। তো এটাও একটা ভাইয়া দিক। এরকম হয় যে হয়তো মনে করেন যে আমার নামে অ্যাসাইন করা আছে, আমি এখন লাইনে নেই। হুম, হুম। তখন তো অন্য একজন রিপ্লাই করতেই হবে। যেহেতু হ্যাঁ, কাস্টমার আমাকে মেসেজ দিয়েছে। ফর অ্যান এক্সাম্পল আপনি যদি লাইনে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেসেজ সিনও করছেন না আল্টিমেটলি, রাইট? জি। জি, যেহেতু আপনি সিন করছেন না ওইটা, যে ডিউটিতে থাকবে সে এটা রিপ্লাই দিতে থাকবে। ক্লিয়ার? ওইখানে অ্যাসাইন এর মাঝে কয়েকজনের অ্যাকাউন্ট আছে, ওইখানে অ্যাসাইন টু সামওয়ান দিলেই হয়ে যাবে। হুম, হুম। এটাও তাই না? ওইভাবে হ্যাঁ, মাল্টিপল ভাবে অ্যাসাইন করা যায়। অ্যাসাইন এর অপশন আছে তো। হ্যাঁ, তো এই ওইটাই হচ্ছিল বললাম। বিষয় আরকি। ওকে, আমি একটু সামনের দিকে আগাই তাহলে। ৩ টা বড় প্রবলেম যেটা আমি ফাইন্ড আউট করেছি আপনাদের যে মেসেজের রিপ্লাই দেখে আরকি। সো ড্রাই রিপ্লাই কি? যেগুলো আসলে রোবটিক রিপ্লাই, যেটা আমি বললাম যে যখন আপনি সেল করতে যাচ্ছেন তখন আপনাকে হিউম্যানিটিক হতে হবে বা হিউম্যানিস্টিক হতে হবে। ঠিক আছে? কাস্টমার যেন আসলে দেখে না বলে যে আমি আসলে কোন রোবটের সাথে কথা বলতেছি বা কোন নরমাল মডারেটরদের সাথে কথা বলছি। আপনি জাস্ট ফ্রেন্ডলি কথা বলবেন। ফ্রেন্ডলি কথা বলবেন এবং পাশাপাশি ইমোশনালি ট্রিগার করে কথা বলবেন। এই বিষয়গুলো মেইন। যেমন হচ্ছে এভেইলেবল আছে। আ কেউ কমেন্ট করলে ইনবক্স চেক করেন এতটুকু। ঠিক আছে? এই বিষয়গুলো আরকি রোবটিক রিপ্লাই বা প্রাইস জিজ্ঞাসা করা। তো এই হচ্ছিল বিষয় আরকি। তো এবং এগুলো আসলে কনভার্সন কমিয়ে দেয়। এর বদলে আপনি বলতে পারেন যেগুলো আমি ফাইন্ড আউট করেছি আপনাদের যেন আপনারা লাইভে দিতে পারেন। আমি এক্সাম্পল ও এখানে তৈরি করে লিখে দিয়েছি। যে, "আপু এই কালারটা সত্যি এলিগ্যান্ট লাগবে আপনাকে, আপনার গায়ের রঙের সাথে।" তো গায়ের রং কিভাবে দেখলেন? তার ইনবক্সে হয়তোবা ছবি দেয়া আছে। ঠিক আছে? বা আপনি তাকে প্রয়োজনে জিজ্ঞাসা করবেন যে, "আপু আপনার গায়ের রংটা আমি জানতে পারি? আপনি যদি এটা বলেন, আমি আপনার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন আপনাকে উপহার দিতে পারবো বা কম্বিনেশন আমরা সাজিয়ে দিতে পারবো।" তো এই বিষয়গুলো কিন্তু আসলে খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এটা গেল। দেন হচ্ছে এই ডিজাইনটা এখন সবথেকে বেশি যাচ্ছে। যখন আপনি দেখবেন যে কাস্টমাররা কনফিউজড, ঠিক আছে? যে সে বুঝতে পারতেছে না কোনটা নিবে বা আদার সিচুয়েশন হতে পারে। তো সেই সিচুয়েশন গুলোতে আপনারা বিষয়গুলো ম্যাচ করবেন যে কোনটা কোন সিচুয়েশন এ যাবে। কখন কাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে, কখন তাকে ইমোশনালি ট্রিগার করতে হবে, কখন তাকে কি বলতে হবে, এটা আপনারা আশা করি এটা বুঝেন। সো এই বিষয়ে আমি এটা বলছি না। দেন হচ্ছে যে এই ডিজাইনটা সবথেকে বেশি যাচ্ছে একটু হাইপ ক্রিয়েট করে দেয়া। দেন হচ্ছে স্টক লিমিটেড, যেটা আমি বললাম যে আর্জেন্সি ক্রিয়েট করার সেশনে। ওকে, ইমোশন এড করতে হবে এটা বলেছি। দেন হচ্ছে ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্লো রেসপন্স ইকুয়াল টু আপনার লো সেলস বা লস্ট সেলস। তো এটা আমি একটু আগেও বলেছি যে অনলাইনে কিন্তু আসলে বিজনেসের অভাব নেই। এখন আপনি কিভাবে কম্পিটিটরদের থেকে আলাদা হবেন, আপনার কাস্টমার সাপোর্ট হয়তোবা ভালো হতে পারে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হইতে পারে বা সেটা আপনি বুঝাচ্ছেন কাস্টমারদেরকে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সেলস এর ক্ষেত্রে এটা খুব একটা আপনার ডিপেন্ড করে না। ঠিক আছে? সেলস আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর কখনো ডিপেন্ড করবে না, সোজা কথায়। এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কাস্টমারদেরকে বুঝাচ্ছেন। দেখবেন যে অনলাইনে একটা খারাপ প্রোডাক্ট, ফর এক্সাম্পল ধরেন এটা কোন কাজেরই না। এটা এমনভাবে উপস্থাপন করা হইছে, এমনভাবে ফিচার বলা হইছে, বাট এটি ইজিলি সেল হয়ে যাচ্ছে। বাট আল্টিমেটলি কিন্তু এটা বিজনেসের জন্য খুবই খারাপ এবং আল্টিমেটলি এটা বিজনেসের লং টার্ম গ্রোথ এর জন্য খুবই একটা বাজে ইমপ্যাক্ট ফেলবে। কারণ মানুষজন সেই বিজনেসগুলোকে বাটপার বলবে এবং তাদেরকে রিপোর্ট করবে। তাদের আর নেক্সট এ সেল হবে না। সো খারাপ প্রোডাক্ট অনলাইনে সেল হইলেও তারা লং টার্ম এ টিকে থাকতে পারে না। ঠিক আছে? যেহেতু আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি, শাড়ির কোয়ালিটি খুবই ভালো,
বাট এই কোয়ালিটিটা কি করতে হবে? আপনাদেরকে কমিউনিকেশনের মাধ্যমে বুঝাইতে হবে। সেটা হইতে পারে কনটেন্টের মাধ্যমে, কনটেন্ট কমিউনিকেশন, হতে পারে এটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, বা আপনারা যারা কাস্টমার সাপোর্টে আছেন। বোঝাতে পেরেছি? তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। মূল বিষয়টা হচ্ছে কমিউনিকেশন, যে কিভাবে বোঝানো হচ্ছে। এখন আপনারা যে টেক্সট করে এটা কমিউনিকেশন করছেন, শুধু এটা কমিউনিকেশন না। আপনি কনটেন্টে যে কথাবার্তাগুলো বলছেন, কোন মডেলকে দিয়ে বলাচ্ছেন, বা কিভাবে আসলে কনভিন্স করার ট্রাই করছেন, এই যাবতীয় সবকিছু আসলে আল্টিমেটলি কমিউনিকেশন। ওকে। ফার্স্ট রিপ্লাই অনেক সময় ডিসকাউন্ট থেকেও পাওয়ারফুল। ঠিক আছে? একটা আপনি যখন আপনাকে একজন ক্লায়েন্ট মেসেজ দেয়, সে কিন্তু ফ্রি টাইমে মেসেজ দেয়, এবং আমরা মানুষরা কিন্তু সবসময় লাইক ফ্রি থাকি না। অনেক সময় অনেক কাজে, স্পেশালি মেয়েরা কিন্তু অনেক কাজে বিজি হয়ে যায়। যেহেতু তাদের সংসার আছে, আ আ বাচ্চা আছে। ঠিক আছে? তো সব মিলিয়ে কিন্তু আসলে এই সেগমেন্টটা খুবই সেনসিটিভ একটা সেগমেন্ট, যেহেতু আমরা শাড়ি নিয়ে কাজ করছি। তো আসলে মেয়েরা কিন্তু আসলে ওয়েবসাইটে খুব কমই কেনে, আমি যেটা যতদূর বুঝলাম। তারা মেসেজে দামাদামি করে কিনতেই পছন্দ করে। সেই ক্ষেত্রে তাদেরকে স্পেশালি বা স্পেশাল কেয়ার করতে হবে। ফার্স্ট রিপ্লাই দিতে হবে। না হলে আসলে এটা আ বিজনেসের জন্য ইমপ্যাক্টফুল হবে না। দেন হচ্ছে ৩ নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্লোজিং করতে না পারা। লাইক আ আমি যদি এখন একটা দেখাই আপনাদের বিজনেস সুটে গিয়ে, আমি জানি না আপনারা আসলে কয়জন বা এটা ফলো আপ করেন। বাট আমি যেটা দেখছি যে মোস্ট অফ দ্যা কেস যেটা হয়, এই যে একটা রিপ্লাই। এখানে কি হয়েছে? প্রাইস প্লিজ, দেন মেহরাব ইসলাম কে লিখছেন ২৫৫০। এইটা কোনো কমিউনিকেশনের সিস্টেম? জাস্ট ২৫৫০, এটা কিন্তু একটা রোবোটিক হইলো, রাইট? এখানে কিন্তু কোনো আবেগ নাই। কাস্টমার কেন নিবে সেটাও ক্লিয়ার না। ঠিক আছে? বা তার আসলে আর্জেন্সি নাই কোনো। তো এটা কিন্তু আসলে লাইক সেলস এর ক্ষেত্রে মারাত্মক একটা বাজে ইমপ্যাক্ট ফেলে। ঠিক আছে? শুধুমাত্র এই একটা রিপ্লাই না, আমি যদি এখানে যাই, প্রায় মেক্সিমাম রিপ্লাই শুধু লাস্টে প্রাইস দেয়া আছে। যেমন এটা একটা রিপ্লাই ২৫৫০। লাস্টে আপনারা কেউ একজন বলেছেন যে ২০০০ হলে নিতে পারবেন। ঠিক আছে, ইটস ওকে। ২০০০ হলে আপনি নিতে পারবেন। বাট কেন আপনি নিতে পারবেন? আপনি যদি এটা পড়েন, এটা আমাদের খুবই কম স্টক আছে আপু। আপনি যদি এটা নেন, তার ছবি আছে এখানে। তার প্রোফাইল দেখে আমি হয়তোবা বিস্তারিত বলতে পারবো। আপনি এখানে বলতে পারেন যে, নীলা আপু বা আ আপু, আপনার গায়ের রঙের সাথে কিন্তু এই কালারটা একদম পারফেক্ট কম্বিনেশন। আপনাকে খুব এলিগেন্ট লাগবে। তখন দেখেন সে কিন্তু আমার এই কথায় ডাইরেক্ট পটে যাবে। তখন সে প্রাইস মেটার করবে না যে, আপু আমাকে ৳৫০০ ডিসকাউন্ট দেন। সে ডিসকাউন্টও চাইবে না। সে এটা আল্টিমেটলি নিয়ে নেবে। ১০০ জনের মধ্যে ১০০ জন না নিলেও এট লিস্ট আপনার 50% এভাবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো আসলে আপনাদের মোস্ট আ কি আর বলবো? খুবই বাজে কমিউনিকেশন গ্যাপ। এগুলো আসলে দূর করতে হবে। ঠিক আছে? সো এগুলো আসলে নরমাল জেনেরিক কমিউনিকেশন, যেটা আসলে সবাই করে। তো যেটা সবাই করে আমরা সেটা করব না। আমরা একটু স্পেশালিস্ট ওয়েতে করব, যেন আসলে আমরা ইউনিক হতে পারি এবং আমাদের সেলস এর রেভিনিউটা বাড়তে পারে। এখানে শুধুমাত্র জাস্ট বলা হয়েছে যে ৳১৮৯৯ রাখা যাবে। ওকে? তো এখানে কিন্তু আসলে সে সেন্ড করছে। বাট এখানে আপনাদের বলা উচিত ছিল যে, "স্যার, ম্যাম অথবা আপু, আপনি কি এটা নিতে চাচ্ছেন কিনা? এটা আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। আমরা কি অর্ডারটা কনফার্ম করে দেব? আপনি যদি এখন অর্ডার করেন, তাহলে কিন্তু আমরা আসলে শাড়িটা আপনাকে দিতে পারবো, বা আপনি যদি এটা পরে করেন, আমাদের স্টক সীমিত হওয়ার কারণে পরে আর নিতে পারবেন না।" তো এই কমিউনিকেশন গুলো কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট, যেটা আসলে করা হয় না। আর এগুলোই কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট ফলো আপ। ঠিক আছে? আর এই ফলো আপ বা কাস্টমারদেরকে বারবার ফলো আপ যদি না করা হয়, আল্টিমেটলি এটা সেল হবে না। এই অ্যালগরিদমটা Facebook ভালোভাবে ফলো করে। যখন একটা এড কাস্টমাররা দেখে, তখন কিন্তু সেই এডটা কাস্টমারদের কাছে একবার Facebook দেখায় না। ২-৩ বার দেখায়, ৪-৫ বার দেখায়। পরে সে আল্টিমেটলি মেসেজ দেয় এবং তারা কনভার্ট হয়। ঠিক আছে? সো এই হচ্ছিল বিষয় আরকি। এই গ্যাপগুলো মাস্ট ক্লিয়ার করতে হবে। কোন কালারটা রাখবো আপু? আপনারা এই কোয়েশ্চেন গুলো করতে পারেন যখন সে দাম জিজ্ঞাসা করবে। ঠিক আছে? বা দাম আপনারা বলবেন, যখন সে রিপ্লাই দিবে না। আর হ্যাঁ, এটা মোস্ট ইম্পোর্টেন্ট, আপনারা এখানে আরেকটা মিস্টেক করবেন। সেটা হচ্ছে যে, ফর এন এক্সাম্পল কম হবে। কাস্টমার, আপনি দাম বললেন। সে জিজ্ঞাসা করলো, "এটা কি কম হবে ৳২,০০০?" আপনি বললেন যে, ৳১০০ ডিসকাউন্টে ৳১৯০০ রাখা যাবে। ইটস গুড। বাট আপনি তাকে কখন ফলো আপ করবেন? কাস্টমারদেরকে একটু ডিসিশন নেওয়ার জন্য সময় দিতে হবে। ঠিক আছে? ২-৩ মিনিট কিংবা ৪-৫ মিনিট তাকে একটু সময় দিবেন। তো ৫ মিনিট পর আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে, "আপু, আমরা কি এটা ক্যাশ অন ডেলিভারিতে কনফার্ম করব? কিংবা আদার্স যে আর্জেন্সি ক্রিয়েট করা, সেটা আপনারা করবেন?" হুটহাট সাথে করার দরকার নেই। ফলো আপ সিস্টেম আপনার সাথেই কাজ করে না। কিছু সময় নিয়ে কাজ করে। বাট মাস্ট অবশ্যই আপনাদের ফলো আপ করতে হবে, সেটা যেভাবেই হোক। ওকে? আ ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। ফলো আপ। এগুলো ফলো আপ মার্ক, বা যাদেরকে পরে ফলো আপ করবেন আপনারা, আ এই বিষয়গুলো এখানে মার্ক করে দিবেন।
ওকে। সো ক্যাশ অন ডেলিভারিতে নিবেন কিনা এটা আমি বুঝিয়েছি। মানে কাস্টমারদেরকে নেক্সট স্টেপে পুশ করতে হবে। ঠিক আছে? পোলাইটলি, আন্দাজে না, হুটহাট করে জাস্ট ফলো আপ করে দিলাম এটা না। পোলাইটলি তাদেরকে এটা পুশ করতে হবে। পুশ করতে, করতে তারা আল্টিমেটলি এটা নিয়ে নেবে। এই যে ফর্মুলা গুলো বলছি সেগুলো যে ১০০ জন কাস্টমারদের কাছে এপ্লাই করেন, ১০০ জন কাস্টমার নিবে বিষয়টা এমন না। বাট আপনার হিউজ পরিমাণে একটা অর্ডার আপনারা যেভাবে করছেন, কয়েকশো গুণ পর্যন্ত এটার আপনার অর্ডার কনভার্সন রেট বেড়ে যাবে এই পদ্ধতিটা ফলো করলে। কারণ Facebook এ কিন্তু এই শাড়ির এড আপনারা যেটা প্রমোশন করছেন জামদানি শাড়ি, সেটা কিন্তু শুধুমাত্র আ ১-২ জন মানুষ দেখে না। মিলিয়নস অফ পিপল দেখছে এবং এই ১০ লক্ষ মানুষের কাছ থেকে কিন্তু আপনারা ১০ লাখ মেসেজ পান নাই। আপনারা পেয়েছেন এই পর্যন্ত ৭০-৮০ হাজার মেসেজ। ঠিক আছে? এখন হয়তোবা প্রায় ১ লাখ মেসেজের কাছাকাছি হবে। তো চিন্তা করে দেখেন ১ লাখ মেসেজ ইকুয়াল টু কয়জনের কাছে পৌঁছাইলো? 1 মিলিয়ন ভিউ বা ১০ লক্ষ ভিউ এর পর আপনার কাছে মাত্র আসলো হচ্ছে ১ লাখের কাছাকাছি মেসেজ। তো ১ লাখের মধ্যে যে এখন সবাই এই প্রোডাক্টটা পারচেজ করবে এমন না। এখানে কনভার্সন রেটের বিষয় থাকে। প্রোডাক্টের প্রাইস যত বেশি হয়, এটার কনভার্সন রেট তত একটু কম হয় তুলনামূলকভাবে। আর প্রোডাক্টের প্রাইস যত কম হবে, তত কনভার্সন রেট আপনার বাড়বে। ফর এন এক্সাম্পল কনভার্সন রেট মানে কি? কনভার্সন রেট হচ্ছে ১০০ জন কাস্টমার যদি আপনার ইনবক্সে আসে, আপনার প্রোডাক্টটা যদি একটু হাই সেগমেন্টের হয় লাইক ৫-১০ হাজার টাকা, সেটা হয়তোবা আপনার ১-২ জন মানুষ নিতে পারে। লাইক ৳২৫০০ যে প্রোডাক্টটা, সেটা কিন্তু আপনার ৫-৬ জন কিংবা ১০ জন অনায়াসে, ১০ জন একটু হাই, অনেক হাই। ৫ থেকে আপনার লাইক ৭ জন এটা আপ টু এরকম হইতে পারে। বা তার মানে এটার কনভার্সন রেট হচ্ছে ৫-৭%। তো অনেক সময় এত হয় না, সামটাইমস আরো কমও হয়। আর কিছু, কিছু ক্ষেত্রে আরো ভালো হয়। ডিপেন্ড অন কনটেন্ট কোয়ালিটি এবং আপনাদের কমিউনিকেশন। সো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। ওকে। দেন হচ্ছে কমিউনিকেশন কন্ট্রোল। দেখেন এখানে কিন্তু আসলে সেলস এর ক্ষেত্রে কন্ট্রোলটা আপনারাই করছেন দিন শেষে। আ আ রিজনটা হচ্ছে কমিউনিকেশনটা আসলে কাস্টমারদের সাথে যেহেতু আপনারা করছেন, কাস্টমার কিনবে কি কিনবে না, কাস্টমাররা ডিসিশন মেক করবে কি করবে না, এটা টোটালি আপনাদের হাতে। ঠিক আছে? আপনারা কতটুকু ভালোভাবে তাদেরকে বোঝাতে পারছেন, কতটুকু বোঝাতে পারছেন না, তার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এই কনভার্সনটা হবে। ঠিক আছে? এজন্য এই কমিউনিকেশন বা এই কনভারসেশন কন্ট্রোলটা কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে করতে হবে। হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে। এখানে কিছু গুড ফ্লো এবং কিছু ব্যাড ফ্লো আমি আ এক্সাম্পল দিয়ে দিয়েছি আপনাদের জন্য যেন আপনারা ইমপ্লিমেন্টেশন এর সময় এটা বুঝতে পারবেন। ব্যাড ফ্লোস। সো ব্যাড ফ্লোস হ্যালো। হচ্ছে কাস্টমাররা যখন প্রশ্ন করলো, তখন অ্যাজ এ মডারেটর বা কাস্টমার কেয়ার থেকে আপনারা শর্ট একটা আনসার দিলেন, যেটা আপনারা সবাই করছেন। ২৪৫০, ২৫৫০ এটা হচ্ছে একটা ব্যাড ফ্লো, শর্ট আনসার। গুড ফ্লো কি? কাস্টমার কোয়েশ্চেন করলো, আপনারা আনসার দিলেন, আপনারা উত্তর দিলেন ঠিক আছে। তারপর তাকে নিউ কোয়েশ্চেন করলেন। যেমন সে জিজ্ঞাসা করলো যে, "ভাইয়া কিংবা আপু এটার প্রাইস কত?" আপনারা বললেন ৳২৫৫০। তারপর তাকে একটা কোয়েশ্চেন করলেন যে, "আপু কোন কালারটা আপনার লাগবে?" বা আপনার গায়ের রং কি, আমরা কি এটা জানতে পারি? এই কোয়েশ্চেন গুলো যখন করতে থাকবেন তখন কিন্তু একজন কাস্টমার আপনার সাথে এনগেজ হবে। ঠিক আছে? মানুষের সাথে কিন্তু এনগেজ হওয়াটা খুব ইম্পোর্টেন্ট কাস্টমারদের সাথে। এত রোবটিক হওয়া যাবে না, জাস্ট হিউম্যানিস্টিক হতে হবে। লাইক আপনি একজন ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলছেন এবং তাকে আপনি একটা প্রোডাক্ট দিয়ে হেল্প করতেছেন। নট জাস্ট সেলিং। আপনাকে এই মাইন্ডসেটটা রাখতে হবে যে আপনি তাকে হেল্প করতেছেন। কিভাবে হেল্প করতেছেন? নো ম্যাটার। বাট এখানে সেলস এর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আপনি যদি কাউকে শুধুমাত্র সেল করতে যান, আপনি এটা জীবনেও পারবেন না। সে আপনাকে বলবে, "ও তো আমার কাছে বেচতে চাইতেছে, ওর কাছ থেকে আমি নিবো কেন?" মোস্ট অফ দ্যা কেস কিন্তু এমন হয়। কিন্তু উল্টো যখন আমি আপনাকে কোনো একটা হেল্প করব, লাইক এই কলমটা দিয়ে আমি আপনাকে কোনো হেল্প মাইন্ডসেট নিয়ে কাজ করার চেষ্টা করব, বা আপনাকে হেল্প মাইন্ডসেট নিয়ে বোঝানোর চেষ্টা করব। তখন কিন্তু আপনি বুঝবেন যে এই লোকটা অনেস্ট। সে আমাকে এটা হেল্প করছে এবং আমাকে অনেক ভ্যালু দিছে, অনেক কিছু বুঝাইছে, অনেক কিছু বলছে। এই জিনিসটা আমার তার কাছ থেকে নেওয়া উচিত। সেলস এর সাইকোলজিটা কিন্তু আসলে এরকম যে হেল্পিং মাইন্ডসেটটা থাকতে হবে। নট জাস্ট সেল, আপনি এটা নেন, আপনি এটা নিলে এটা পাবেন, এটা পাবেন। ঠিক আছে? মেক্সিমাম যারা আমরা সবাই করি আরকি, বা সব বিজনেসরাই করে থাকে। সো এটা ভুল, এটা করা যাবে না। ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন। এক্সাম্পল, জি আপু এভেইলেবল আছে। আপনি এটা রেগুলার ইউজ এর জন্য নিতে চাচ্ছেন নাকি কাউকে গিফট করবেন? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে? শুধুমাত্র যে এটাই কোয়েশ্চেন এমন না। মাল্টিপল সিচুয়েশন অনুযায়ী আপনারা এটা কোয়েশ্চেন করবেন। ওকে। তো এই বিষয়গুলো গেল। ওকে, আমি একটু নিচের দিকে যাই। ইমোশনাল ট্রিগার, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। মানুষ কিন্তু অনলাইনে আসলে, যেটা আমি শুরুতে বলেছিলাম, অ্যাকশনের থেকে বা কল টু অ্যাকশন এর থেকে ইমোশনালি ট্রিগার করাটা খুব ইম্পোর্টেন্ট। ফর এন এক্সাম্পল, যদি আপনারা অনলাইনে কোনো বেবি আইটেম দেখেন, তখন কিন্তু বেবি আইটেম যারা সেল করছে, তারা কিন্তু তার বাবা-মাকে ইমোশনালি হিট করছে।
যে আপনার ছেলে কি সারাদিন মোবাইল দেখে? আপনার ছেলের কিন্তু চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে বা ব্রেইনে ক্ষতিগ্রস্ত হবে। তো আপনার ছেলের যদি আপনি ভালো চান, আপনার ছেলেকে যদি এই ক্ষতির হাত থেকে বাঁচাতে চান, আমরা আনছি এই এক্স খেলনাটা। এই এক্স খেলনাটা যদি আপনারা নেন, বাচ্চারা পড়তে পারবে, নিজে, নিজে পড়তে পারবে, ফোনের আসক্তি থেকে দূরে থাকবে। তো এখানে তারা কি করছে বা এখানে কোন সাইকোলজিটা কাজ করছে? ১ম এ কিন্তু হেল্পিং মাইন্ডসেটটা কাজ করছে বা ইমোশনালি ট্রিগার করাটা কাজ করছে। আপনার ছেলে কি সারাদিন মোবাইল টিপে, মোবাইল চালায়? সে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর সলিউশন কি? আমি আপনার ছেলের জন্য আনছি এটা, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে। পরে ফিচার অ্যান্ড বেনিফিট। ক্লিয়ার? তো এইজন্য ইমোশনালি ট্রিগার করার ব্যাপারটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট থিং। ওকে? সো ইমোশনাল ট্রিগার এখানে আপনারা কি ভাবে ইমোশনাল ট্রিগার করতে পারবেন? ওমেন ফ্যাশনে লজিক্যাল সেলিং এর থেকে ইমোশনাল সেলিং বেশি কাজ করে, যেটা আমি আপনাদেরকে বুঝালাম এতক্ষণ পর্যন্ত। ট্রিগার হতে পারে এলিগেন্ট লুক, যে আপু এটা পড়লে আপনাকে আ অনেক এলিগেন্ট লাগবে, প্রিমিয়াম লুক দিবে। আ ঠিক আছে? আপনার হাসব্যান্ড আপনাকে বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে এটা আ খুব কমপ্লিমেন্ট করবে বা আপনার দিকে তাকিয়ে থাকবে এক কথায়, যেটা সব মেয়েরা চায় আরকি। ঠিক আছে? বা ঈদ অর ওয়েডিং লুকের জন্য পারফেক্ট। আপনাকে অনেক বেশি কনফিডেন্স লাগবে যেকোনো অকেশন এ কিংবা আপনি বিভিন্ন সেমিনারে এটা পরে যেতে পারবেন প্রফেশনাল ইভেন্টে। আর শাড়ি অনুযায়ী আরকি। আমাদের লিমিটেড স্টক আছে। আপনি এটা হারাইয়া ফেলবেন যদি না নেন। ট্রেন্ডিং কালেকশন, এটা খুব ট্রেন্ডিং এ আছে এবং এটা বড়, বড় সেলিব্রিটিরা পড়তেছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে ইমোশনাল ট্রিগার। আপনারা যখন ইমোশনালি ট্রিগার করবেন তখন এটা সে সেলস এর দিকে কয়েক ধাপ অগ্রসর হবে। ওকে। এখানে আমি আপনাদের জন্য সেশনে আরেকটা জিনিস রেখেছিলাম। সেটা হচ্ছে লাইভ আ রোল প্লে। ওকে। ফর এন এক্সাম্পল আমি যদি একটা কমিউনিকেশন দেখি, যেমন উনাকে যদি আমি রিপ্লাই দেই, আমি মেসেজটা সেন্ড করতেছি না। সেন্ড করলে এটা হয়ে যাবে। আপনার ইস্যু হতে পারে। সে জিজ্ঞাসা করছে যে, "এটার দামটা কত একটু জানাবেন? আমি বুঝতে পারছি না।" ঠিক আছে। আ আচ্ছা, কেউ একজন আমাকে বলেন, ফার্স্ট অফ অল রিয়া আপু বলেন যে উনাকে আপনি কিভাবে রিপ্লাই করবেন? ভাইয়া? আ বললাম যে একজন কাস্টমার মেসেজ দিয়েছে। সে আস্ক করেছে যে, "আপু এটার প্রাইস কত? আমি এটা বুঝতে পারছি না।" আপনি এখন তাকে কিভাবে রিপ্লাই দিবেন? হ্যাঁ, কঠিন কিছু না। আসলে আপু জি, কমিউনিকেশন কঠিন ফার্স্ট অফ কোনো অল কিছুই না। হচ্ছে আমাদের হুম। যে শাড়ির যে প্রাইসটা বলে আপনি যেটা ইমোশনাল ট্রিগার এর কথা বললেন, তো সেটা ফলো করতে হবে। তো এখন থেকে সেটা করার ট্রাই করব। এখন থেকে অবশ্য করব। না, এটা হচ্ছে একটা লাইভ রোল প্লে। ফর এন এক্সাম্পল আমি আপনার কাস্টমার, আমি আমার ওয়াইফের জন্য নিবো। যদিও আমার ওয়াইফ নাই, বাট ফর এন এক্সাম্পল আমি আমার ওয়াইফের জন্য নিবো। এখন জিজ্ঞাসা করলাম, "আপু আ এই মেরুন কালার জামদানি শাড়িটার প্রাইস কত?" আপনি আমাকে কনভিন্স করেন। আপনি আমার কাছে এটা সেল করেন। ওকে ভাইয়া। মেরুন কালার শাড়িটা ৳২,৫৫০। আপনি কার জন্য নিতে চাচ্ছেন ভাইয়া? এটা আমি আমার ওয়াইফের জন্য নিতে চাচ্ছি। জি, মেরুন কালার শাড়িটা আপনার ওয়াইফ কে অনেক সুন্দর লাগবে। তো আপনি যদি নিতে চান তাহলে অর্ডারটা কনফার্ম করতে পারেন। আমার ওয়াইফ যে সুন্দরী এটা আপনি বুঝলেন কিভাবে? আমাকে তো আস্ক করতে হবে যে আপনার ওয়াইফের গায়ের রং কি? রাইট? আচ্ছা। সো কমিউনিকেশন আসলে এখানে আরেকটা জিনিস কাজ করে, কমন সেন্স। ঠিক আছে? যে কখন কোন কোয়েশ্চেনটা করতে হবে। এই জিনিসগুলো না থাকলে আল্টিমেটলি কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হবে। এবং এই গ্যাপ তৈরি হওয়ার কারণে কাস্টমারের সাথে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। ফর এন এক্সাম্পল আপনি আমাকে বললেন যে আপনার ওয়াইফকে সুন্দর লাগবে। এখন আমি জিজ্ঞাসা করব, "আরে ও আমার ওয়াইফকে তো জীবনে দেখে নাই। কিভাবে সুন্দর লাগবে? হাউ ইট পসিবল?" রাইট? তো জি। এই বিষয়গুলো আরকি মেইনটেইন করতে হবে। গায়ের রং কিংবা পার্সোনাল কিছু ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে এটা কি করা উচিত? এখন পার্সোনাল ইস্যু বলতে এটা কোনো ইস্যুই না। সে যেহেতু শাড়ি নিচ্ছে, আপনি তাকে সাজেশন দিচ্ছেন। তার ভালোর জন্য আপনি এটা বলছেন যে, "আপু আমি কি" তাকে আপনি আ পোলাইটলি জিজ্ঞাসা করবেন যে, "আমি কি জানতে পারি আপু আপনার গায়ের রংটা কি? তাহলে আপনার জন্য আমরা আ পারফেক্ট একটা জিনিস বা পারফেক্ট একটা কালার আপনার গায়ের রঙের সাথে ম্যাচ করিয়ে দিতে পারব।" শাড়ি দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কমিউনিকেশন এর গ্যাপ তৈরি হবে না আরকি। সো ওকে, এই হচ্ছিল আরকি বিষয়। ওকে ভাইয়া। ওকে, ওকে। তো এই বিষয়টা গেল। এবং এখানে আসলে অনেক বিষয় থাকে। এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যেহেতু টিমে ৪ জন আছেন, এই সেলস এর যে প্র্যাকটিসটা ২ জন ২ জন করে আমি টিম ভাগ করে দিলাম। আপনারা ২ জন কি করবেন? ফর এন এক্সাম্পল এখানে আছেন হচ্ছে মারহাব ভাইয়া আর উপরে আছেন মাহবুবা আপু। তো আপনারা ২ জন টিম হিসেবে সেলস এর কমিউনিকেশনটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? আর বাকি যারা ২ জন আছেন রিয়া আপু আর আরেক আপু, তো এভাবে প্র্যাকটিস করতে হবে আসলে। জি, জি। ওকে। এই হচ্ছিল বিষয়।
দেন আরকি। দেন হচ্ছে রিয়াল লাইফ স্ক্রিপ্ট। আপনাদের জন্য স্ক্রিপ্টও সাজিয়ে রেখেছে যেন আপনারা এটা রিয়াল লাইফে এপ্লাই করতে পারেন। যেমন গ্রিটিংস। গ্রিটিংসটা অনেক সময় অটো রিপ্লাই থাকে যে, "আসসালামু আলাইকুম আপু" বা আপনাকে ওয়েলকাম। তো সেই ক্ষেত্রে গ্রিটিংসটা দেওয়ার প্রয়োজন নেই। বাট তারপরও যখন আপনি মনে করেন যে গ্রিটিংসটা দেওয়া হয় নাই বা অটো রিপ্লাই কাজ করে নাই, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। গ্রিটিংসটা ইম্পোর্টেন্ট। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড। কোন occasion এর জন্য নিতে চাচ্ছেন? তাকে জিজ্ঞাসা করবেন যে, কোন occasion এর জন্য নিতে চাচ্ছেন বা আ আমি কি জানতে পারি যে আপনার গায়ের রং কি? যদি তার প্রোফাইলে পিকচার না দেয়া থাকে। আর যদি প্রোফাইলে পিকচার দেয়া থাকে এইভাবে বলার দরকার নাই যে আপনার গায়ের রঙের সাথে এটা যাবে। এভাবে বলবেন যে আপনার সাথে এই কালারটা খুব ভালো পারফেক্ট একটা এলিগ্যান্ট লুক দিবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আরকি। দেন হচ্ছে সাজেশন। সে যদি কনফিউশন এ থাকে যে তাহলে এই ডিজাইনটা আপনার জন্য আ আপনি সাজেশন দিয়ে দিবেন যে আপনার জন্য এই শাড়িটা ভালো হবে। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আপনাদের সেলটাকে আমি বিলিভ করি বহুগুণ বাড়িয়ে দিবে। এই জিনিসটা যদি ফলো করেন। ফর এন এক্সাম্পল একজন কাস্টমার কিন্তু আসছে আপনার একটা এড দেখে। এই এডটা দেখে সে এখানে আসলো এবং স্ক্রিনশটও তৈরি করে রাখলো। এখন বিষয়টা হচ্ছে অনেক কাস্টমার আ পেজের ভিতর গিয়ে শাড়ির কালেকশন দেখবে। অনেক কাস্টমারের কাছে শুধুমাত্র এই একটা এডই যাবে। তাদেরকে আপনারা যেটা করতে পারেন, আ যখন একজন কাস্টমার মেসেজ দিবে, তখন আপনি সবগুলো শাড়ির ছবি যতগুলো আছে কালেকশন সবগুলো পাঠিয়ে দিতে পারেন একসাথে। ঠিক আছে? পাঠিয়ে দিলে সে এখানে ইনবক্সে স্ক্রল করে দেখলো এবং দেখার পরে সে বলল যে আমার এই কালারটা পছন্দ হইছে। ঠিক আছে? এটা একটা স্ট্র্যাটেজি। এটা আপনারা ফলো করে দেখেন। আর যখন এটা কখন করবেন? যখন সে নিজে থেকে স্ক্রিনশট দিবে না। ঠিক আছে? যখন সে জিজ্ঞাসা করবে যে দাম কত? তখন এটা এভাবে করতে পারেন যে আপনারা এটা টেস্ট করবেন ফার্স্ট অফ অল। যেমন শাড়ির অনেক ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি এবং তারা বেশ তাদের পার ডে চলছিল $200-300 এবং তাদের হিউজ পরিমাণে সেল ছিল। তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করছে আরকি। কাস্টমার মেসেজ দিলে তারা সবগুলো শাড়ির ছবি একটা করে পাঠায়া দেয় এবং সেটা অবশ্যই হয় মডেলের গায়ে পরা শাড়ি। বিকজ এখানে মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের সাথে কিন্তু মানুষ এনগেজ হয়। আমি আপনাদের সাথে কথা বলছি, হাসছি, একটু মজা করছি। ঠিক আছে? এটা কিন্তু আসলে এনগেজ হচ্ছে। আমি আপনাদের সাথে সবার সাথে এনগেজ হচ্ছি। আপনারাও আমাদের সাথে আরকি ভালো ইন্টারেক্ট করছেন। ঠিক আছে? আমি কোয়েশ্চেন করলে আপনারা রিপ্লাই দিচ্ছেন। টোটাল ওভারঅল এনগেজমেন্ট হচ্ছে একটা। তো যখন একটা শাড়ি একজন মেয়ে যখন আরেকটা মেয়েকে একটা শাড়ি পরে দেখবে যে এটা ঠিক আছে, এটা ভাল লাগতেছে। আমাকে পড়লে আশা করি ভাল লাগবে। এই সাইকোলজিটা তখন তার মাথায় কাজ করবে। তো এই ছবিগুলো তাকে সবগুলো পাঠিয়ে দেবেন। দেন তাকে আস্ক করবেন যে, আপনার কোন শাড়িটা পছন্দ হইছে বা কোন শাড়িটা আপনি অর্ডার করতে চান, সে ছবি দিবে। তারপর কমিউনিকেশন করতে আপনারা এটা ক্লোজ করবেন অর্ডারটা। সো এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো কইরেন। ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট পাবেন। ওকে। সাজেশন কোন কালারটা নিবেন? ট্রাস্ট আমাদের ওন রিয়েল আ ভিডিও এভেইলেবল। আচ্ছা অনেকে ট্রাস্ট করে না যে বলে যে, "আপু আপনারা যেমন দিচ্ছেন তেমন কি হবে? হবে তো?" সো এরকম অনেক কনফিউশন থাকে। তো আপনারা এভাবে কনফিউশন দূর করার জন্য যে বিষয়গুলো করা দরকার বা বলা দরকার এটা আপনারা বলতে পারেন যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি, আমাদের নিজস্ব কনটেন্ট এটা এবং এটা আমাদের অফিসিয়াল পেজ। ঠিক আছে? এই বিষয়গুলো যেভাবে কাস্টমারদেরকে বোঝানো যায় ট্রাস্ট বিল্ড করার জন্য, এই ট্রাস্টটা আপনারা বিল্ড করবেন। অ্যান্ড ওভারঅল আমি বলব যে অনলাইন বিজনেস আসলে যাদের সেল হয় না, মেক্সিমাম ক্ষেত্রে প্রবলেম থাকে ট্রাস্ট ইস্যু। এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল হবে কিনা? এবং কমিউনিকেশন এর জন্য আপনাদের এটা বোঝাতে হবে। ক্লোজ সবকিছু আরেকটা না, জি। একটা কোয়েশ্চেন। অনেকে ডেলিভারি চার্জ নিয়ে এটা হুম। ট্রাস্ট ইস্যু থাকে অনেকে যে না ডেলিভারি চার্জ নেওয়ার পর এটা ফেক অর রিয়েল হবে কিনা অনেকে হচ্ছে এইটা ইস্যু দেখায়। তো এই ক্ষেত্রে কি করা উচিত? আমরা যথেষ্ট পরিমাণ ইয়া করার চেষ্টা করি যে না এটা এই ট্রাস্ট করা যায়। তবুও অনেকে আছে যে এই জাস্ট ডেলিভারি চার্জের জন্য অনেকেই আছে অর্ডারটা কনফার্ম করে না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? ওকে, আপনারা কি সবার কাছ থেকে ডেলিভারি চার্জ রাখেন? জি, ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করি। এখন ১০ জন কোয়ালিফাইড আপনাকে মেসেজ দিল। এদের মধ্যে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনভার্সন করে কয়জন? যতগুলো অর্ডার কনফার্ম করা হয় সবগুলাই হচ্ছে ডেলিভারি চার্জ নিয়েই। আই বেশিরভাগ আন্ডারস্ট্যান্ড। ক্ষেত্রে দেখা যায় এই ডেলিভারি চার্জের জন্য উম প্রায় ৩০% বা ৪০% হচ্ছে অর্ডার কনফার্ম করে না। সেই ক্ষেত্রে কি করুন? ইয়েস, আমি এটাই বলছি। ধরেন আপনাকে ১০ জন কাস্টমার মেসেজ দিল। এই ১০ জন কাস্টমার থেকে কয়জন কাস্টমার আল্টিমেটলি ডেলিভারি চার্জ দেয় আমি সেটাই আস্ক করছি।
এই 50% বা 60% দেয়। আর বাকি যে পার্সেন্ট গুলো সেগুলো হচ্ছে ডেলিভারি চার্জের জন্য হচ্ছে না করে দেয়। যে না নিবো না বা ডেলিভারি চার্জ আমরা হোম ডেলিভারিতে নিবো, ক্যাশ অন ডেলিভারিতে নিবো এগুলা বলে। আপনারা কি ওদেরকে পাঠান না? না পরবর্তীতে তো ডেলিভারি চার্জ না দিলে তো আমরা দিই না। ওহ পার্সেল তো মাই দেওয়া হয় গড! না। ওহ মাই গড! ওহ মাই গড! কি বলেন এসব? এটা তো আসলে ভাই আমি দিয়ে দেই মাঝে মধ্যে, বুঝছেন? হুম, হুম, ওই হুম। ফ্রড চেক করে তারপরে দেখি যে কয়টা ডেলিভারি হইছে। না, না এটা রিয়া আপু এটা খুবই বড় একটা মিস্টেক। কারণ মাত্র ৳১৫০ জন্য আপনারা হাজার, হাজার টাকার রেভিনিউ হারাচ্ছেন। টা যে যদি হ্যাঁ। ডেলিভারি চার্জটা অ্যাডভান্স না করে তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারি না। কিন্তু যদি এরকম হয় যে রিপিট কাস্টমার থাকে তখন আমরা হুম। সেটা দিতে পারি। কিন্তু নতুন কোনো কাস্টমারকে দেওয়া হয় না। এটা আপনারা দিতে পারবেন। ওই যে মাহবুব ভাইয়াটার নাম যেন কি? মেহরাব ভাইয়া যেটা বললেন সেটা হচ্ছে যে ফ্রড চেকার। ফ্রড চেকার যেটা আছে এখানে কিন্তু আপনারা কুরিয়ারের ডিটেইলস দেখতে পারবেন যে ও কয়টা পার্সেল নিছে নাকি নেয় নাই। ঠিক আছে? এইভাবে ওই দেখে ভাই আমি আপনারা ওইটা চেক করে হুম, তারপরে সিওর হয়ে তারপরে দিয়ে দিই। রাইট যে এটাই ওনার করতে নামে হবে। কোনো ফ্রড আছে কিনা, মানে ফ্রড রিপোর্ট আছে কিনা ওই অনুযায়ী আমি হুম, ডেলিভারি মানে অর্ডারটা কনফার্ম করি। রাইট আমি এটাই করা তো উচিত। আজকেও মনে হয় ৩ টা অর্ডার বা ৪ টা অর্ডার হচ্ছে ডেলিভারি চার্জের জন্য কনফার্ম করি। তো আপনারা তো এই ক্ষেত্রে আপনারা তো লাখ, লাখ টাকার রেভিনিউ হারাচ্ছেন এভাবে। এটা তো আমি আগে জানতাম না। আগে জানলে তো আমি এটা বলে দিতাম। ডেলিভারি চার্জ এটা আসলে কোনো ইস্যু না। মেহরাব ভাইয়া যেটা করছেন এটা ঠিক করছেন এবং এটাই করা উচিত। এভাবে আপনাদের কয়শো অর্ডার যে মিস গেছে I don't know কারণ মেসেজের তুলনায় আপনাদের লিখন ভাই যেটা বললেন যে সেলস আসছে ঠিক আছে কিন্তু উনি স্যাটিসফাইড না। এই বিষয়গুলোর কারণে আরকি। মানে উনি হ্যাঁ বলার পরেও নাও করে না আবার কোনো কিছুইও করে না। ওটা তো বারবার এভাবে দিতে পারে না। আপনারা তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের একজন কি করা উচিত? কাস্টমারদেরকে সর্বোচ্চ শোনেন, আপনারা সর্বোচ্চ ৩ বার ফলো আপ করবেন। যদি ঘুরায় জি, পেঁচায় জি। ওরে ছেড়ে দেন। ওর ইচ্ছা। এখনো সবকিছু ঘুরায়। পর্যন্ত আমি আ ২ দিন আগের কাস্টমারও যে কনফার্ম করার মতোই কমিউনিকেশন করে রাখছে তাদেরকে আমি আ আজকেও মেসেজ দিছি যে, "আপনি কি অর্ডারটা কনফার্ম করতে আগ্রহী?" এটা দেওয়ার পর যদি কোনো রেসপন্স আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারব। ২ বার ৩ বার দেওয়ার পর যদি দেখি না রেসপন্স নাই সেক্ষেত্রে তো আর তার সাথে কোনো কমিউনিকেশন সম্ভব না। তো এটা তো রাইট। এভাবেই দিতে হবে। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। দাম জিজ্ঞাসা করলে এটা মাস্ট কোয়ালিটি বুঝাইতে হবে কাস্টমারদেরকে। তো এই হচ্ছে আরকি বিষয়। আসলে এখানে আসলে একটু কমন সেন্স খাটাতে হবে কমিউনিকেশন এর সময় বা যেটা বুদ্ধি, আমাদের যে মাথায় যে ব্রেইন আছে সেটাকে খাটাইতে হবে যে কখন কাকে কোন রিপ্লাইটা দিতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমি যে বললাম যে ইমোশনালি রিপ্লাই দিবেন, ইমোশনালি হিট করবেন। তার মানে এই না যে সব জায়গায় এই রুলটা এপ্লাই হবে। কোন জায়গায় এপ্লাই হবে না হবে এগুলো আপনাদেরকে বুঝতে হবে আরকি আল্টিমেটলি। যদি না বুঝেন আমি আছি, লিখন ভাই আছে, আপনাদেরকে বুঝাইয়া দিব। ঠিক আছে? কোন সমস্যা হবে না। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। সিউর। সাপোজ মেসেজ তখন আসতেই আছে, ঠিক আছে? হুম। একটার পর একটা আসতেই আছে। তখন হচ্ছে আমি একজনের সাথে কথা বলছি। সে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে এরকম। হুম। তার নাম ঠিকানা এসব নিয়েও ফেলছি। এখন ওইটার জন্য কি আমি ওয়েট করব? এটা কি আমার করা কি খুব উচিত? ওয়েট বলতে কিসের জন্য ওয়েট? মানে আমি বাকিগুলা রিপ্লাই না দিয়ে ওইটার মধ্যে কিছুক্ষণ সময় দিলাম। কেন? কি দরকার আছে? ওটার তো কোনো দরকার নাই। সে তার মতো সে রিপ্লাই দিবে। তুমি একটা রিপ্লাই দিয়ে বের হয়ে গেলা। বের হয়ে আরেকটা তুমি রিপ্লাই দিলা। সে যখন আবার রেসপন্স করলো সেটা তো তুমি সামনেই পাচ্ছ। ইয়েস সেটাই। আপনাকে বসে আচ্ছা ঠিক থাকতে আছে। হবে না। এট এ টাইম তো আপনি একাই রিপ্লাই দিচ্ছেন না। আপনি এটা তাকে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে বলবেন। সে দিতে আপনার বসে থাকার দরকার নাই। সে দিলে তো হ্যাঁ, দিলই। দিয়ে তুমি বের হয়ে আরেকগুলো রিপ্লাই দেওয়া শুরু করবা। এই হচ্ছিল আচ্ছা বিষয় ঠিক আরকি। আছে, ঠিক। সো ওভারঅল আমি যেটা বুঝলাম যে এই পর্যন্ত এই সেশনে আপনাদের সাথে কথাবার্তা বলে ডেলিভারি চার্জ, পাশাপাশি কমিউনিকেশন গ্যাপ বা টাইমলি রিপ্লাই বা একটু মিসকমিউনিকেশন হওয়ার কারণে কনভার্সন একটু কম হচ্ছে। যেটা আমি মনে করি। সো আপনাদের যে এখানে এক্সপার্ট আছেন, যেমন রোজ আপু অনেকদিন ধরে কাজ করছেন, প্রায় ৬ মাস হয়ে যাচ্ছে। এখানে যদি আপনারা কোনো কিছু না বুঝেন, ফার্স্ট অফ অল লিখন ভাইয়া আর আমার হয়তোবা অলওয়েজ আপনাকে সময় দিতে পারব না। কিন্তু আপনারা যেহেতু টিম মেম্বার একজন যে এক্সপার্ট আছেন আপনারা সবাইকে কিন্তু এক্সপার্ট বানাতে পারবেন। ঠিক আছে? কারণ একটা মোমবাতি কিন্তু হাজার মোমবাতি জ্বালাইতে পারে। তো এইভাবে আসলে টিমকে একসাথে কোলাবোরেশন করে আগাইতে হবে। এটা আসলে কোলাবোরেশন এর বিষয়। তো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন যেহেতু রোজ আপু আ ভালো কমিউনিকেশন করেন, সেক্ষেত্রে আপনি যখন দেখছেন বাকিরা একটু মিসকমিউনিকেশন করছে তখন আপনি ওদেরকে একটু ধরায় দিবেন যে, "এই জায়গায় মিস্টেক করতেছো তোমরা। গ্রুপে কমিউনিকেশন গুলো চালায়া যাবেন।" তাহলে এটা আরকি ভালো হবে। আমার পার্সেল ডেলিভারি হইছে হলো ২০৩৩ টা। হুম। তার মধ্যে ক্যানসেল হইছে ৬%, অনলি ৬%।
হুম, ১৩৮ টা ২,০০০ পার্সেলের থেকে মানে ২,০০০ পার্সেল গেলে আমার ১৩৮ টা মাত্র ক্যানসেল আসছে বা রিটার্ন আসছে বা নেয় নাই। হুম। ঠিক আছে? এটা খুবই কিন্তু কম, খুবই এটা কম। ভালো। হুম, বাট এটা যখন আমি আসলে বাড়ায় দিব বা ডেলিভারি চার্জ ফ্রি বা মানে ছাড়া দিব, হুম। হ্যাঁ, অনেক কাস্টমারই আছে, অনেক হাই ক্লাস কাস্টমার আছে তারা আসলে ডেলিভারি চার্জ দিতে চায় না। ইয়েস। আসলে ক্যাশ অন ডেলিভারি যদি ঈদের আগ পর্যন্ত দিয়ে দেখেন কেমন হ্যাঁ, হয় আর হ্যাঁ, সেটাই করে এখানে দেন আসলে তাহলে বিষয়টা দেখেন হচ্ছে আর কি কেমন কি সেল হয়। বিষয়টা হচ্ছে এটা খুবই ভালো হবে যখন কোনো কাস্টমার ডেলিভারি চার্জ দিতে চাইবে না। যখন আপনারা ফার্স্ট অফ অল ডেলিভারি চার্জ যদি দিতে রাজি না হয় বা সে করে ঘোরাঘুরি করে বা নিতে না চায় সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি আপনার নাম, ফোন নাম্বার দেন আমরা এটা কনফার্ম করে দিচ্ছি। তারপরে তো হ্যাঁ, আপনি এটা চেক করবেন। যখন দেখবেন যে বাজে রিপোর্ট তাকে ডেলিভারি চার্জ ছাড়া পাঠাবেন না। আর যারা পাঠাবো না, দেখবেন যে রাইট। ভালো তাদেরকে পাঠায় দিবেন। শেষ। সিম্পল। এভাবে করতে পারেন। এইটাই করতে চাচ্ছি যে দেখি হ্যাঁ, এটা করাতে মানে আমার ক্যানসেল রেটটা কিরকম হয়? আমার হুম, আসলে ক্যানসেল খুবই কম। ঠিক আছে? ক্যানসেল নাই বলেই চলে। আর আমার প্রোডাক্ট কোয়ালিটি আসলে ভালো। আমার কথা হচ্ছে যে হুম, যদি অর্ডার করলে আসলে হাতে পেলে আসলে হুম। মানে সে রিটার্ন দিতে চাইবে জি, না। জি। ইয়েস, এক্সাক্টলি রাইট। ওকে তো এখন আশা টার্সেলটাও প্যারা নাই আরকি। টার্সেল এটা নিয়ে একটু প্রবলেম ছিল। তো এইটা ওই যে টার্সেলটাও আরকি ঈদের আগে ভাবলাম যে না নিজেই প্রোডাকশন করে ফেলি। প্যারার জন্য এত। অন্যের ইয়েতে। হ্যাঁ, এটা ভালো হইছে। এটা আসলে একটা সময় গিয়ে প্রোডাকশন করতে হয়। অন্যের উপর নির্ভর করে থাকলে দেখবেন যে প্রোডাকশন কস্ট বেশি যাচ্ছে, আপনার লাভ হচ্ছে না ওইভাবে। এটা একটা গ্রেট হ্যাঁ, লাভ ডিসিশন তো ছিল। আমার টার্সেলের তো লাভ হয়ই নাই। যে হুম, এখন থেকে মনে করেন যে ৳১০০ করে হয়তো লাভ হবে। গ্রেট। এটা একটা ভালো ডিসিশন নিছেন। তো এখন আমার ৳৩০০ ৳৩৫০ র টার্সেলে যদি ৳১০০ লাভ হয়, হুম, খারাপ হুম। কি? হ্যাঁ, সেটাই তো শাড়ির সাথে তো যাচ্ছে। এখানে তো সাথে, এড খরচ সাথেই লাগতেছে যাচ্ছে। না। আর হ্যাঁ, আমাদের এটা যে খারাপ টার্সেলগুলা না। এগুলা প্রিমিয়াম তবে দিচ্ছি। কাস্টমাররা বলে যে অন্য পেজে ৳200 আপনাদের কেন ৳350? হ্যাঁ, মানে ওই যে বললাম তো অন্য সিম্পল পেজে আনসার। জিজ্ঞেস করবেন যে অন্য পেজে টার্সেল দেয় কয়টা? অন্য পেজে টার্সেল দেয় ১০ টা, আমরা দেই ২০ টা। একটা টার্সেলের দাম ৳২০ তো আসে হলো কত ৳৪০০। সুন্দর করে যে বুঝে ওনারা ওগুলা বুঝেন। এটা আসলে আপু শোনেন, সব কাস্টমাররা একরকম না। অনেকে আছে ঘাড়তেরা, কথা শুনতে চায় না। হ্যাঁ, ওরা শুনেন আলাদা লেভেল। কাস্টমারকে এটাও আর বলবেন যে আরেকটা আমরা জিনিস যে যারা ফুল এবং অর্ডারটা কনফার্ম করে, যারা অর্ডার টার্সেল সহ কনফার্ম করে করে দেই। বেসিক্যালি হুম, ওদের কিন্তু খুব বেশি কথা বলে না। হুম, পিকচার দিতেছে, প্রাইস বলতেছে, ডিসকাউন্ট হবে কিনা যদি আমরা বলি যে হ্যাঁ হবে, দামটা বলে দেই, দেন উনারা কনফার্ম করে দেয় সাথে। আর হুম। কিছু কাস্টমার আছে ওই সারাদিন পরে রইছি, লাস্টে নিব না। হ্যাঁ, এরকম আসলে হয়। যারা আসলে না নেওয়ার মতো তাদের উপর ওই রুল গুলো ফলো করবেন। ইমোশনাল ট্রিগার করা ট্রাই করবেন। ফিয়ার অফ মিসিং আউট ক্রিয়েট করবেন যেন সে নিতে আরকি ভয় পায়। ভয় পায় নিয়ে নেয়। এই এপ্লাই যাদের গুলো হবে তাদের অর্ডার জন্যই। গুলো কনফার্ম হচ্ছে মেক্সিমাম এরকম। হ্যাঁ, ২-১ কথার মধ্যে শেষ করে দেন হুম, ওনারা কনফার্ম করে দিতেছে। এখানে বেশি কোনো কথা বলে না। হুম। যেগুলো হচ্ছে সেগুলো তো আলহামদুলিল্লাহ। যেগুলো হচ্ছে না সেখানে ইমপ্লিমেন্টেশন করলেই হবে।